Mamun's care, essential English, present simple, active action, interrogative sentences. সম্মানিত পাঠক, এই পৃষ্ঠায় আমাদের সেন্টেন্সগুলো হচ্ছে সব প্রশ্ন, অর্থাৎ আগের মতোই তিনটা টেবিল আছে। প্রথম টেবিল উপরে সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারে দুটো লাইন, একটা হচ্ছে ডু আই রাইট আ স্টোরি আর আরেকটা হচ্ছে ডোন্ট আই রাইট আ স্টোরি। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে সফটওয়্যার হবে ডু আই রাইট আ স্টোরি, আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ হয় তাহলে হবে ডোন্ট আই রাইট আ স্টোরি। এরপর মাঝখানের টেবিলে দেওয়া আছে, বাম পাশের কলামে 15টা প্রশ্ন দেওয়া আছে আর ডান পাশের কলামে এই প্রশ্নগুলোর জন্য প্রয়োজনীয় ইংলিশ ওয়ার্ডস দিয়ে দেওয়া আছে। আর নিচে ছোট টেবিলটিতে দেওয়া আছে টার্গেট, অর্থাৎ আমি এখান থেকে এই প্রশ্নের জন্য আমাকে কোন শব্দটার প্রতি ফোকাস করতে হবে, কোন শব্দটাকে আমার টার্গেট করতে হবে। তো এখানে যেহেতু এগুলো অ্যাক্টিভ অ্যাকশন, অ্যাক্টিভ অ্যাকশনের মৌলিক উপাদান হচ্ছে ডুইং এবং ডুয়ার, আর পাশাপাশি অবজেক্ট থাকতে পারে আবার নাও থাকতে পারে। ডুইং, ডুয়ার এ দুটো থাকবেই, আর অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে আমরা শুরু করে দিই। প্রথম সেন্টেন্স, আপনার বড় ভাই কি আপনার বাবাকে সাহায্য করে? তো দেখুন এখানে কাজ হচ্ছে সাহায্য করা। কে সাহায্য করে? আপনার বড় ভাই, অর্থাৎ বড় ভাই হচ্ছে, আপনার বড় ভাই হচ্ছে এই বাক্যের ডুয়ার বা কর্তা। এবার অবজেক্ট কে আছে একটু লক্ষ্য করুন, সাহায্য করে। কাকে সাহায্য করে? আপনার বাবাকে, অর্থাৎ যেহেতু বাবাকে এভাবে মেলাতে পারছি, এই বাবা হচ্ছে অবজেক্ট। সুতরাং আমরা তিনটা মৌলিক উপাদান পেয়ে গেলাম, একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে কাজ, আর একটা হচ্ছে অবজেক্ট। এবার আমাদের যেহেতু এটা প্রশ্ন, দেখুন আমাদের প্রশ্ন হলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসবে। যেমন ডু আই রাইট আ স্টোরি, এবার ডু এর স্থলে ডুও বসতে পারে, অন্য কিছুও বসতে পারে। এবার আমরা দেখি আয়ের স্থলে কি পড়ছে। আয়ের স্থলে বসছে আপনার বড় ভাই, অর্থাৎ ইউর এল্ডার ব্রাদার, ইউর এল্ডার ব্রাদার। এখন ইউর এল্ডার ব্রাদার কি বসবে? ডু হবে, অক্সিলারি ভার্ব কি ডু হবে নাকি ডাজ হবে? কারো কাছে মনে হতে পারে, মনে হতে পারে এজন্য বললাম, আমরা যখন সরাসরি ক্লাসে প্রশ্ন করি তখন কেউ কেউ বলে যে আপনার বড় ভাই। এখন এই যে আপনি আছেন অর্থাৎ ইউ আছে, ইউ দেখে মনে করা হয় যে এটা থার্ড পারসন সিঙ্গুলার। না, ইউ তো থার্ড পারসন সিঙ্গুলার না। কিন্তু লক্ষ্য করুন এই বাক্যের সাবজেক্ট কিন্তু ইউ না, সাবজেক্ট হচ্ছে বড় ভাই, আপনার বড় ভাই। এবার আপনার বড় ভাই হোক, তার বড় ভাই হোক, আমার বড় ভাই হোক, বড় ভাই তো একজন। সুতরাং যেহেতু একজন, এটা থার্ড পারসন সিঙ্গুলার। সুতরাং আমাদের ডু এর স্থলে হবে ডাজ, আয়ের স্থলে হবে ইউর এল্ডার ব্রাদার, ডাজ ইউর এল্ডার ব্রাদার। রাইটের স্থলে হবে সাহায্য করা, ইংলিশ হচ্ছে হেল্প, ডাজ ইউর এল্ডার ব্রাদার হেল্প। এবার কাকে সাহায্য করে? আপনার বাবাকে, ইউর ফাদার। এই ইউর ফাদার বসবে আস্টরের স্থলে। তাহলে এবার বসিয়ে দিন। বসিয়ে দিন বলতে কোথায়? লক্ষ্য করুন টপ, একেবারে টপে সফটওয়্যার ডু আই রাইট আ স্টোরি। এবার ডু এর স্থলে ডাজ, আয়ের স্থলে ইউর এল্ডার ব্রাদার, রাইটের স্থলে হেল্প, আর স্টোরির স্থলে ইউর ফাদার। পুরো সেন্টেন্স হচ্ছে ডাজ ইউর এল্ডার ব্রাদার হেল্প ইউর ফাদার। আবার বলছি, ডাজ ইউর এল্ডার ব্রাদার হেল্প ইউর ফাদার। এবার 2 নম্বর সেন্টেন্স, তানিয়া কি সব সময় দেরিতে ঘুম থেকে ওঠে? লক্ষ্য করুন কাজ হচ্ছে ওঠা, ঘুম থেকে ওঠা। ঘুম থেকে ওঠা ইংলিশ হচ্ছে গেট আপ। এবার কে ঘুম থেকে ওঠে? তানিয়া। এবার অবজেক্ট কি আছে? না, এই বাক্যে অবজেক্ট নেই। সুতরাং আমরা তানিয়া থার্ড পারসন সিঙ্গুলার বসিয়ে দিচ্ছি ডাজ আয়ের স্থলে তানিয়া, আর রাইটের স্থলে গেট আপ। ডাজ তানিয়া গেট আপ? তানিয়া কি ঘুম থেকে উঠে? বাকি থাকলো দেরিতে এবং সবসময়। দেরিতে হচ্ছে লেট, আর সবসময় হচ্ছে অলওয়েজ। তাহলে পুরো সেন্টেন্স হচ্ছে ডাজ তানিয়া গেট আপ লেট অলওয়েজ, ডাজ তানিয়া গেট আপ লেট অলওয়েজ, ডাজ তানিয়া গেট আপ লেট অলওয়েজ। এবার দেখুন এই অলওয়েজকে আমরা, যেহেতু এটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের সুনির্দিষ্ট কোনো জায়গা আসলে নেই, এটা আগে পরে চেঞ্জ হয়। এটা বাক্যের ব্যবহারের উপর আগেও বলেছি, পর্যায়ক্রমে এগুলো চর্চা করতে করতে পারা যাবে। তো এবার অলওয়েজটাকে আমরা একটু মাঝখানে নিয়ে আসি। দেখুন ডাজ তানিয়া
অলওয়েজ গেট আপ লেট, অলওয়েজ গেট আপ লেট। এবার গেট আপের আগে অর্থাৎ কাজের সাথে অলওয়েজটাকে নিয়ে আসলাম। তাহলে পুরো সেন্টেন্স আবার বলছি, ডাজ তানিয়া গেট আপ লেট অলওয়েজ, অথবা ডাজ তানিয়া অলওয়েজ গেট লেট আপ, ডাজ তানিয়া অলওয়েজ গেট লেট আপ, সরি, ডাজ তানিয়া অলওয়েজ গেট আপ লেট, ডাজ তানিয়া অলওয়েজ গেট আপ লেট। 3 নম্বর বাক্য, মুনিয়া কি এখনো ঢাবিতে পড়ে? এবার ডুইং হচ্ছে পড়া, মুনিয়া হচ্ছে ডুয়ার থার্ড পারসন সিঙ্গুলার, আর এখনো এটা একটা অ্যাডভার্ব। তাহলে ডাজ মুনিয়া স্টাডি, পড়া হচ্ছে স্টাডি, ঢাবিতে অ্যাট ডিইউ, বাকি থাকলো এখনো স্টিল। এই স্টিল বসিয়ে দেবো আমরা ভার্বের আগে দিয়ে, ভার্বের সামনে। ডাজ মুনিয়া স্টিল স্টাডি অ্যাট ডিইউ। আবার বলছি, লক্ষ্য করুন, সফটওয়্যারে লক্ষ্য করুন, অর্থাৎ যেখানে আমি ডু আছে সেখানে ডাজ বসাচ্ছি, যেখানে আই আছে সেখানে মুনিয়া বসাচ্ছি, যেখানে রাইট আছে সেখানে স্টাডি বসাচ্ছি। তবে স্টাডির আগে আমি পূর্বে বসিয়ে দিচ্ছি স্টিল। ডাজ মুনিয়া স্টিল স্টাডি অ্যাট ডিইউ, ডাজ মুনিয়া স্টিল স্টাডি অ্যাট ডিইউ। এরপর নাম্বার 4, লীরা ও নীরা কি পরস্পরকে ভালোবাসে? বাক্য দেখুন, কাজ হচ্ছে ভালোবাসা, ডুয়ার হচ্ছে লীরা ও নীরা, পরস্পরকে একজন আরেকজন, এটা অবজেক্ট। তাহলে আমরা এবার বসাই আয়ের স্থলে লীরা ও নীরা। এবার বলুন, ডু এর স্থলে কি হবে? ডাজ হবে নাকি ডু হবে? এখানে আমি সব সময় এ পর্যন্ত প্রায় সবগুলো ক্লাসেই ভুল আনসার পেয়েছি, বেশিরভাগ অর্থাৎ প্রায় সবাই। আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না যে কেউ কারেক্ট আনসার এই স্থলে করতে পেরেছিল কিনা, না কেউ করতে পারেনি। তো এক্ষেত্রে একটা ভুল আছে, এটা প্রচলিত আমরা ধরতে পারছি না, ধরা যায় না সহজে, সবাই অ্যান্সার করতে পারে না। এখানে ডু হবে নাকি ডাজ হবে? এখানে যেহেতু লীরা ও নীরা সবাই এক বাক্যে বলে ফেলে, প্লুরাল সাবজেক্ট ডু হবে। কিন্তু বিষয় হচ্ছে পরস্পরকে, একে অপরকে, অর্থাৎ লীরা ভালোবাসে নীরাকে, নীরা ভালোবাসে লীরাকে, এরা সিঙ্গেল, একে অপরে আলাদা, সুতরাং এটা ডাজ হবে। তাহলে সেন্টেন্স কি দেওয়া যাচ্ছে? ডাজ লীরা অ্যান্ড নীরা লাভ ইচ আদার। এখন আপনার কাছে মনে হতে পারে আমি এটা কিভাবে বুঝবো? হ্যাঁ, এখানে ইংরেজিতে একটা নিয়ম আছে, বাক্যে যদি ইচ, আদার, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, আবার বলছি আপনি করে গুনতে পারেন, 8টা শব্দ বলছি এখানে, ইচ, আদার, এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান। এ জাতীয় যখন ওয়ার্ডগুলো সাবজেক্টে বসে বা সাবজেক্টের সাথে সম্পর্কিত হয়, তখন এগুলো সব সময় থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ এগুলো সব সময় সিঙ্গুলার। এ কারণেই আমাদের এখানে ডাজ হচ্ছে, ডাজ লীরা অ্যান্ড নীরা লাভ ইচ আদার, একে অপরকে, একে অপরকে ভালোবাসে। যদিও সেন্টেন্সে আমরা সাবজেক্টটাকে অ্যান্ড দ্বারা যুক্ত করলাম, তারপরেও এখানে ডাজ ব্যবহার করছি। দেখুন এইরকম কৌশল, টেকনিকগুলো, অর্থাৎ এই সূক্ষ্ম বিষয়গুলোকে ভালো করে বুঝে নিতে হবে। যাই হোক, এবার সেন্টেন্সটা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে পুরো সেন্টেন্স হচ্ছে 4 নম্বরটা, আবার বলছি, ডাজ লীরা অ্যান্ড নীরা লাভ ইচ আদার। আবার বলছি, ডাজ লীরা অ্যান্ড নীরা লাভ ইচ আদার। আচ্ছা, এবার 5 নম্বর বাক্য, টাকা কি আমাদের সুখ দেয়? এবারও এক বিরাট প্রশ্ন, এই টাকা সুখ দেওয়া এখন কি ডু হবে নাকি ডাজ হবে? তো এখানে আমরা কমনলি মোটামুটি সবাই জানি বাংলাদেশি টাকা 1 টাকা হলেও টাকা, আর 100 টাকা হলেও নোটের মধ্যে টাকাই লেখা থাকে। দেখুন কোথাও কিন্তু টাকাজ অর্থাৎ প্লুরাল করা নেই। কিন্তু বিদেশি টাকা অন্যান্য দেশের, যেমন ইন্ডিয়ান 1 রুপি হলে 1 আর লেখা থাকবে, আর 2 রুপি হলে রুপিজ আর এর সাথে এস লেখা থাকে। ঠিক একইভাবে ডলার, ডলার্স, রিয়াল, রিয়ালস, দিনার, দিনার্স, এরকম ব্যবহার হয়। অর্থাৎ টাকা সিঙ্গেল হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল ব্যবহার হয়। শুধুমাত্র বাংলাদেশি টাকা এটা প্লুরাল করা হয় না। কেন করা হয় না আসলে আমি উত্তর পাইনি।
এটার কোনো সদুত্তর পাওয়া যায় না। যাই হোক, বাংলাদেশের টাকাকে প্লুরাল করা হয় না, তবে বিশ্বের যে কোনো দেশের টাকাই আমার যতটুকু জানা সেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল হয়ে থাকে। যাই হোক, যেহেতু বাংলাদেশি টাকা, সেহেতু এবার আমি 1 টাকা সুখ দেখ অথবা কোটি টাকা সুখ দেখ, এটা বিষয় না। বাংলাদেশি টাকা ব্যবহার করলে আপনাকে ব্যবহার করতে হবে ডাজ, অলওয়েজ, সবসময়, একেবারেই সবসময় ডাজ ব্যবহার করতে হবে, যেহেতু বাংলাদেশি টাকা প্লুরাল ব্যবহার করা হয় না। তবে অন্যান্য দেশের ইংলিশ সেন্টেন্সে অন্যান্য দেশের মুদ্রা ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে আপনি প্লুরাল ব্যবহার করতে পারেন। একের অধিক হলে প্লুরাল হয়ে যাবে এবং সেক্ষেত্রে ডাজের পরিবর্তে ডু হতে পারে। যাই হোক, এবার আমরা ট্রান্সলেশন করি। ডাজ আয়ের স্থলে হবে টাকা, আর কাজ হচ্ছে দেওয়া, গিভ। এবার কাদেরকে দেয়? আমাদেরকে। এই আমরা হচ্ছে অবজেক্ট। কি দেয়? সুখ। সুখ আর একটা অবজেক্ট। আমাদের এবার পুরো সেন্টেন্স হচ্ছে ডাজ টাকা গিভ আস হ্যাপিনেস। হ্যাপিনেস মানে সুখ। আবার বলছি, ডাজ টাকা গিভ আস হ্যাপিনেস। ডাজ টাকা গিভ আস হ্যাপিনেস। এবার 6 নম্বর বাক্য দেখুন। কোনো যান কি সুপারসনিক বিমানের চাইতে দ্রুত চলে? কোনো যান কি সুপারসনিক বিমানের চাইতে দ্রুত চলে? কাজ হচ্ছে চলা। কে চলে? সুপারসনিক বিমান এবং কোনো যান। সুপারসনিক বিমানের চলার সাথে কোনো যানের চলার তুলনা করা হচ্ছে। তাহলে আমরা এবার একটা অংশকে আলাদা করে ফেলি। কোনো যান কি চলে? কোনো যান কি চলে? এবার সুপারসনিক বিমানকে আলাদা করলাম বাইরে রেখে। এবার কোনো যান কি চলে ট্রান্সলেশন করি। তাহলে ডু আই রাইট, সফটওয়্যার হচ্ছে উপরেরটা, ডু আই রাইট। ডু এর স্থলে ডাজ, আয়ের স্থলে এনি ভেহিকল মানে কোনো যান। ডাজ এনি ভেহিকল, চলা হচ্ছে রান, রাইটের স্থলে বসালাম রান। ডাজ এনি ভেহিকল রান। এবার তুলনা করা হচ্ছে দ্রুত, আর একটার সাথে দ্রুত। দ্রুত সাধারণভাবে দ্রুত হচ্ছে ফাস্ট, আর তুলনা করলে, কম্পেয়ার করলে হয়ে যায় ফাস্টার। তাহলে সেন্টেন্স হচ্ছে ডাজ এনি ভেহিকল রান ফাস্টার। যেহেতু তুলনা করছে, এরপর হবে দেন, THAN, দেন। ডাজ এনি ভেহিকল রান ফাস্টার দেন। এবার কিসের চাইতে? সুপারসনিক বিমানের চাইতে। তাহলে অর্থাৎ আর্টিকেল আ সুপারসনিক প্লেন। তাহলে আমি এবার শুরু থেকে পুরো সেন্টেন্সটা বলছি। ডাজ এনি ভেহিকল রান ফাস্টার দেন আর সুপারসনিক প্লেন? হ্যাঁ, আপনার কাছে হয়তো মনে হয়েছে যে সেন্টেন্সটা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। আবার বলছি, ডাজ এনি ভেহিকল রান ফাস্টার দেন আর সুপারসনিক প্লেন? কিন্তু না, এখানে বাক্যটি এখনো সমাপ্ত হয়নি, বাক্যটি বাকি আছে কিছু। এখানে এবার আমি মূল কথাটা বলছি। আমরা বাংলায় তুলনা করার সময় এভাবে অনেক তুলনা করে থাকি। যেমন যদি বলি, তোমার চাইতে আমার শার্টটার দাম বেশি। শার্ট মানে গায়ের জামার কথা বলছি। তোমার চাইতে আমার শার্টের দাম বেশি। তাহলে কি বোঝা যাচ্ছে বাক্য দ্বারা? এখানে এইভাবে যদি কথাটা বলি, তোমার চাইতে আমার শার্টের দাম বেশি, এই বাক্যে কিন্তু কেউ ভুল ধরবে না, কিন্তু এখানে একটা সূক্ষ্ম ভুল আছে। তবে এটা প্রচলিত শুদ্ধ বাংলা। সূক্ষ্ম ভুলটা হচ্ছে এরকম, তোমার শার্টের চাইতে আমার শার্টের দাম বেশি। দেখুন, প্রথম বাক্য বললাম তোমার চাইতে আমার শার্টের দাম বেশি, আর দ্বিতীয় বাক্য বললাম তোমার শার্টের চাইতে আমার শার্টের দাম বেশি। মানে তোমার শার্ট আর আমার শার্ট, প্রথমে যেভাবে বললাম তার মানে অর্থটা ভুল। যদি কেউ এভাবে এক্সপ্লেইন করে, এভাবে ব্যাখ্যা করে যে তোমার যদি 100 টাকা দাম হয় আর আমার শার্টের দাম 100 টাকার বেশি, মানে তোমার ব্যক্তির দাম হয়ে যাচ্ছে যত টাকা, তার চাইতে বেশি হচ্ছে আমার শার্টের দাম। বিষয়টা কিন্তু এইরকম না। তো যেভাবে বললাম, বাংলা দুটোই শুদ্ধ, কেউ এখানে ভুল ধরবে না। তোমার চাইতে আমার শার্টের দাম বেশি বললে কেউ আসলে ভুল ধরবে না, তাও মানুষ বুঝে নেবে যে তোমার শার্টকেই বোঝানো হয়েছে। তবে ইংরেজিতে এই তোমার শার্ট ব্যবহার করতে হয়। হ্যাঁ, আবার আমি যদি এবার বাক্যটাকে একটু বদলে দিই, একটু চেঞ্জ করে ফেলি, যেমন তোমার চাইতে আমি দ্রুত কাজ করি। এখন বিষয়টা এভাবে না বলে যদি বলি তোমার কাজের চাইতে আমি দ্রুত কাজ করি, তাহলে বেশি ক্লিয়ার। তোমার চাইতে আমি দ্রুত কথা বলি, এভাবে না বলে যদি বলি তোমার কথার চাইতে আমি দ্রুত কথা বলি, ঠিক ইংরেজরা এভাবেই ব্যবহার করে। অর্থাৎ ইংরেজরা দুটো পার্সনের সাথেই কাজ ব্যবহার করে। অর্থাৎ
তোমার কথা বলার চাইতে আমি দ্রুত কথা বলি। তাহলে আমরা 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 পুরো আমাদের মূল সেন্টেন্সে চলে আসি। দেখুন, আবার লক্ষ্য করুন 6 নম্বর বাক্য, কোনো যান কি সুপারসনিক বিমানের চাইতে দ্রুত চলে? তাহলে এই বাক্যে আমরা যদি দুটো কর্তার সাথেই কাজ দিই তাহলে বাক্যটা এরকম হবে, কোনো যান কি সুপারসনিক বিমানের চলার চাইতে দ্রুত চলে, এরকম হয়ে যাবে। তো যাই হোক, আমি সেন্টেন্সটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার বলছি, ডাজ এনি ভেহিকল রান ফাস্টার দেন আর সুপারসনিক প্লেন। এখানে আমরা শেষ করেছিলাম। এখন এই প্লেনের পরে আমার প্লেনের সাথেও কাজ দিতে হবে, কারণ আমি কোনো যানকে কাজ দিয়েছি। ডাজ এনি ভেহিকল রান, অর্থাৎ এনি ভেহিকলকে রান কাজ দিয়েছি, ঠিক একইভাবে সুপারসনিক বিমানকেও কাজ দিতে হবে। তাহলে কাজ হচ্ছে সুপারসনিক বিমানে চলে, তাহলে হবে রানস। ডাজ এনি ভেহিকল রান ফাস্টার দেন আ সুপারসনিক প্লেন রানস। সম্মানিত পাঠক, আপনি চাইলে, আমি স্লো করে বলছি, আপনি চাইলে কাগজে নোট রাখতে পারেন, লিখে লিখে দেখতে পারেন, তাহলে আরও মিলাতে পারবেন। আর পরবর্তী সেন্টেন্সে তো এটা ট্রান্সলেশন দেয়াই আছে। যাই হোক, আবার বলছি, ডাজ এনি ভেহিকল রান ফাস্টার দেন আ সুপারসনিক প্লেন রানস। এবার আসি মূল কথায়। এই যে শেষে আমি রান ব্যবহার করলাম, আবার মাঝখানেও ডাজ এনি ভেহিকল রান ব্যবহার করলাম। ইংরেজি বাক্যের নিয়ম হচ্ছে একই ভার্ব একই সেন্টেন্সে রিপিট হয় না। অর্থাৎ পরবর্তী যদি কোনো একই ভার্ব চলে আসে, সেকেন্ড টাইম চলে আসে, তখন সেই ভার্বের রিপ্লেসমেন্ট হিসেবে ডু বসাতে হয়, যে কোনো ভার্বে এই নিয়ম। দেখুন, এবার আমি পুরো সেন্টেন্সটা যেভাবে হবে সেভাবে বলছি। ডাজ এনি ভেহিকল রান ফাস্টার দেন আ সুপারসনিক প্লেন ডাজ। অর্থাৎ এখানে রানস বসিয়েছিলাম প্রথমে, এবার রানসের রিপ্লেস করে দিলাম ডাজ দিয়ে। এটাই হচ্ছে নিয়ম। অর্থাৎ ইংরেজিতে দুটো সাবজেক্টের সাথে, অর্থাৎ দুটো ডুয়ারের সাথেই ডুইং বা কাজ দিতে হয়। খুব কঠিন মনে হলে এটার দিকে আপনি মনোযোগ দিবেন না। এরপরে সেকেন্ড টাইম যখন এই জাতীয় সেন্টেন্স আরেকটা পাবেন, তখন দেখবেন একেবারেই সহজ হয়ে গেছে। তার মানে আপনি পারবেন ইনশাল্লাহ। শেষবারের মতো সেন্টেন্সটা আমি আরেকবার বলে দিচ্ছি। ডাজ এনি ভেহিকল রান ফাস্টার দেন আ সুপারসনিক প্লেন ডাজ। এবার 7 নম্বর বাক্য, হেলাল ও হিমেল কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে না? এটা একটা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ কোয়েশ্চেন। বাক্যের ডুইং হচ্ছে পড়া, আর ডুয়ার হচ্ছে হেলাল ও হিমেল, প্লুরাল সাবজেক্ট, সুতরাং হবে ডোন্ট। আয়ের স্থলে হবে হেলাল অ্যান্ড হিমেল, রাইটের স্থলে হবে স্টাডি, এরপর হবে অ্যাট জগন্নাথ ইউনিভার্সিটি। তাহলে পুরো সেন্টেন্স, ডোন্ট হেলাল অ্যান্ড হিমেল স্টাডি অ্যাট জগন্নাথ ইউনিভার্সিটি। আবার বলছি, ডোন্ট হেলাল অ্যান্ড হিমেল স্টাডি অ্যাট জগন্নাথ ইউনিভার্সিটি। 8 নম্বর বাক্য, সোমা কি তোমার আপুকে পড়ায় না? পড়ানো হচ্ছে ডুইং, আর ডুয়ার হচ্ছে সোমা। তোমার আপুকে মানে ইউর সিস্টার, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এবার আয়ের স্থলে সোমা, যেহেতু সোমা একজন, ডুয়ের স্থলে হয়ে যাবে ডাজ। আর যেহেতু নেগেটিভ বাক্য, এবার হবে ডাজন্ট, অর্থাৎ ডোন্টের স্থলে ডাজন্ট, আয়ের স্থলে সোমা, রাইটের স্থলে ট্রিচ, আস্টের স্থলে ইউর সিস্টার। পুরো বাক্য হচ্ছে ডাজন্ট সোমা ট্রিচ ইউর সিস্টার। আবার বলছি, ডাজন্ট সোমা ট্রিচ ইউর সিস্টার। নাম্বার 9, আল্লাহ কি আলো বাতাস পানি দেয় না? এখানে আল্লাহ একজন, থার্ড পারসন সিঙ্গুলার, নেগেটিভ বাক্য, এই জন্য ডাজন্ট। আয়ের স্থলে আল্লাহ, ডাজন্ট আল্লাহ দেওয়া, গিভ, ডাজন্ট আল্লাহ গিভ। এবার কি দেয়? আলো বাতাস পানি, লাইট এয়ার অ্যান্ড ওয়াটার। আবার বলছি, ডাজন্ট আল্লাহ গিভ লাইট এয়ার অ্যান্ড ওয়াটার। আবার বলছি, ডাজন্ট আল্লাহ গিভ লাইট এয়ার অ্যান্ড ওয়াটার। 10 নম্বর বাক্য, তোমরা কি ক্লাসে ইংরেজিতে কথা বলো না? কথা বলা কাজ, তোমরা হচ্ছে ডুয়ার বা কর্তা। এবার তোমরা থার্ড পারসন সিঙ্গুলার না, সুতরাং হবে ডোন্ট।
আয়ের স্থলে ইউ, রাইটের স্থলে স্পিক। তাহলে পুরো সেন্টেন্স হচ্ছে ডোন্ট ইউ স্পিক ইন দ্য ক্লাস ইন ইংলিশ। এবার ইন ইংলিশটা আমরা প্রথমে বসাই, ইন দ্য ক্লাস পরে বসাই। দেখুন, ডোন্ট ইউ স্পিক ইন ইংলিশ ইন দ্য ক্লাস। আবার বলছি, ডোন্ট ইউ স্পিক ইন ইংলিশ ইন দ্য ক্লাস। আচ্ছা, এবার 11 নম্বর বাক্য, আরবি ঘোড়া কি খুব দ্রুত দৌড়ায় না? দৌড়ানো কাজ, আরবি ঘোড়া কর্তা, আর খুব দ্রুত এটা হচ্ছে অ্যাডভার্ব। আরবি ঘোড়া এটা একটা ঘোড়াকে বোঝায় না, পুরো আরব ঘোড়াগুলোকে বোঝানো হয়েছে। তবে এটা প্রত্যেকটাকে প্লুরাল, মানে সবগুলোকে মিলিয়ে প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়নি। এটা একটা জাতি, আরব জাতের ঘোড়া। সুতরাং এখানে ডাজন্ট অ্যান অ্যারাবিয়ান হোস, আয়ের স্থলে অ্যান অ্যারাবিয়ান হোস, আর রাইটের স্থলে দৌড়ানো, ইংলিশ হচ্ছে রান। আর খুব দ্রুত, ভেরি ফাস্ট। যদি এখানে তুলনা থাকতো আরবি ঘোড়ার সাথে ইন্ডিয়ান ঘোড়ার বা পাকিস্তানি ঘোড়ার বা ইরানিয়ান ঘোড়ার, তাহলে ফাস্টার তুলনা হতো, ফাস্টার, ফাস্ট থেকে ফাস্টার হয়ে যেত। যেমন আমরা আগের সেন্টেন্সে দেখেছিলাম, কোনো যান সুপারসনিক বিমানের চাইতে দ্রুত চলে না, সেখানে তুলনা থাকার কারণে ফাস্টার হয়ে গিয়েছিল। কিন্তু এখানে কোনো তুলনা নেই, কারোর সাথে তুলনা নেই। সুতরাং এখানে পুরো সেন্টেন্স হচ্ছে ডাজন্ট অ্যান অ্যারাবিয়ান হোর্স রান ভেরি ফাস্ট। আবার বলছি, ডাজন্ট অ্যান অ্যারাবিয়ান হোর্স রান ভেরি ফাস্ট। আচ্ছা, এরপর তারা কি এখনই ইংরেজি শিখতে চায় না? এবার দেখুন বাক্যের কাজ কি। এখানে আপনি হয়তো ভুল করতে পারেন, আপনার কাছে মনে হতে পারে শিখতে এটাও একটা কাজ, আবার চাওয়াও একটা কাজ। মনে করুন, আমরা বলেছিলাম কর্তার সাথে সরাসরি যেই কাজটা বসালে অর্থ সৃষ্টি করে সেটা হচ্ছে মূল ভার্ব। এবার দেখুন, আমরা কর্তা আছে তারা, আর কাজ যদি ধরি শিখতে, তাহলে বসাচ্ছি তারা শিখতে। ডাজ ইট মেক এনি সেন্স? এটা কি কোনো অর্থ দেয়? নিশ্চয়ই না, এটা কোনো অর্থ দেয় না। তারা শিখতে, এটা কোনো অর্থ সৃষ্টি করে না। সুতরাং এই শিখতে মূল ভার্ব না। তাহলে এবার বসাচ্ছি তারা চায় না। এবার নাটা বাদ দিয়ে দিলে অর্থ হয়ে যায়। দেখুন, তারা চায় অথবা তারা চায় না, অর্থ মিলে যাচ্ছে, এই চাওয়াটাই মূল ভার্ব। তাহলে এবার আমরা সফটওয়্যারে বসাচ্ছি আয়ের স্থলে দেই, আর রাইটের স্থলে চাওয়া। সুতরাং ডুয়ের স্থলে ডুই বসবে, কারণ দেই এটা প্লুরাল। এবার যেহেতু নেগেটিভ বাক্য, আমাদের সফটওয়্যার হবে ডোন্ট আই রাইট আ স্টোরি। তাহলে ডোন্টের স্থলে ডোন্ট, আয়ের স্থলে দেই, রাইটের স্থলে ওয়ান্ট। ডোন্ট দে ওয়ান্ট। এবার কি চায়? টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ এখনই, রাইট নাও। নাও মানে এখন, নাও মানে এখন, আর এখনই রাইট নাও, এখনই রাইট নাও। তাহলে পুরো সেন্টেন্স, ডোন্ট দে ওয়ান্ট টু লার্ন ইংলিশ রাইট নাও। আবার বলছি, ডোন্ট দে ওয়ান্ট টু লার্ন ইংলিশ রাইট নাও। এরপর 13 নম্বর বাক্য, পাখির বাচ্চাগুলো কি নিজে নিজে খাবার খায় না? দেখুন, খাওয়া হচ্ছে কাজ, কে খায় না? পাখির বাচ্চা। দ্য চিক্স অফ দ্য বার্ডস, পাখির বাচ্চা অনেকগুলো, এজন্য ডোন্ট হবে, অর্থাৎ এস বাই এস হবে না। ডোন্ট দ্য চিক্স অফ দ্য বার্ডস, খাওয়া হচ্ছে ইট, কি খায়? খাবার, ফুড। নিজে নিজে বাই দেয়ার সেলভস। তাহলে পুরো সেন্টেন্স হচ্ছে ডোন্ট দ্য চিক্স অফ দ্য বার্ডস ইট ফুড বাই দেয়ার সেলভস। আবার বলছি, দেখুন ডান পাশে শব্দ দেয়া আছে, আপনি মিলিয়ে নিতে পারেন। ডোন্ট দ্য চিক্স অফ দ্য বার্ডস ইট ফুড বাই দেয়ার সেলভস। আবার বলছি, ডোন্ট দ্য চিক্স অফ দ্য বার্ডস ইট ফুড বাই দেয়ার সেলভস। আচ্ছা, 14 নাম্বার, কম্পিউটার কি যে কোনো যন্ত্রের চাইতে দ্রুত কাজ করে না? লক্ষ্য করুন, কম্পিউটার কি কাজ করে না, এটা হচ্ছে একটা অংশ। আর একটা অংশ হচ্ছে যে কোনো যন্ত্রের চাইতে দ্রুত, অর্থাৎ যে কোনো যন্ত্র যত দ্রুত কাজ করে, কম্পিউটার কি এর চাইতে দ্রুত কাজ করে না? এখানে দেখুন, এই সেন্টেন্সের সাথে আপনি 6 নাম্বার সেন্টেন্সের
পুরোপুরি মিল পাবেন। সেখানে ছিল কোনো যান কি সুপারসনিক বিমানের চাইতে দ্রুত চলে না। এবার আপনি কোনো যানের স্থলে পাচ্ছেন কম্পিউটার, আর যে কোনো যানের অর্থাৎ সুপারসনিক বিমানের স্থলে পাচ্ছেন যে কোনো যন্ত্র, আর দ্রুত চলার স্থলে পাচ্ছেন দ্রুত কাজ করা। এবার আমরা আসুন 14 নম্বর সেন্টেন্সটাকে আলাদাই বিবেচনা করি। তো কোনো যান কি কম্পিউটার কি কাজ করে না, তাহলে ডাজন্ট আ কম্পিউটার ওয়ার্ক। যেহেতু কম্পিউটার একটা, আমরা সিঙ্গুলার ব্যবহার করছি, ডাজন্ট এই জন্য ডাজন্ট ব্যবহৃত হলো, ডাজন্ট আ কম্পিউটার ওয়ার্ক। এবার দ্রুত ফাস্ট, তুলনা করলাম ফাস্টার, এবং তুলনা করলে ফাস্টারের পর দেন বসবে। ডাজন্ট আ কম্পিউটার ওয়ার্ক ফাস্টার দেন কিসের চাইতে, যে কোনো যন্ত্রের চাইতে, তাহলে দেন এনি আদার ডিভাইস, দেন এনি আদার ডিভাইস। এবার আশা করি মনে আছে, এই ডিভাইসকেও একটা কাজ দিতে হবে, অর্থাৎ ওয়ার্ক। এবার ওয়ার্কের রিপ্লেসমেন্ট, কারণ একই ভার্ব দ্বিতীয়বার ব্যবহার হয় না, সেই জন্য হয়ে যাবে ডাজ। পুরো বাক্য, ডাজন্ট আ কম্পিউটার ওয়ার্ক ফাস্টার দেন এনি আদার ডিভাইস ডাজ। আবার বলছি, ডাজন্ট আ কম্পিউটার ওয়ার্ক ফাস্টার দেন এনি আদার ডিভাইস ডাজ। আবার বলছি, ডাজন্ট আ কম্পিউটার ওয়ার্ক ফাস্টার দেন এনি আদার ডিভাইস ডাজ। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে হাতে কলমে লিখে ফেলবেন, কাগজ কলম নিয়ে লিখে ফেলবেন, লিখতে লিখতেই পুরো আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। নাম্বার 15, বৃক্ষ কি আমাদেরকে ফুল, ফল, লাকড়ি ও অক্সিজেন দেয় না? ডুইং হচ্ছে দেওয়া, ডুয়ার হচ্ছে বৃক্ষ, আর অবজেক্ট হচ্ছে আমাদেরকে, আরও অবজেক্ট আছে ফুল, ফল, লাকড়ি ও অক্সিজেন। যাই হোক, ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে আমাদেরকে, এটা আমরা আগে ব্যবহার করব। তাহলে বৃক্ষ আমরা কি একটা ব্যবহার করব নাকি অনেকগুলো ব্যবহার করব? লক্ষ্য করুন এখানে ফুল, ফল, লাকড়ি, আমরা একটা সেন্স ব্যবহার করলে, নিজস্ব চিন্তা ব্যবহার করলে আমরা ধরতে পারি ফুল যেই গাছ দিয়ে থাকে সেই গাছের ফল হয়তো হয় না বা ইম্পর্টেন্ট না, বা যেই গাছে ফল দেয় সেই গাছের ফুলটা ইম্পর্টেন্ট না, বা যেই গাছ ফুল ফল দেয় সেগুলো আমরা লাকড়ির জন্য ব্যবহার করি না, বা সেটা লাকড়ি চিন্তা করি না। তো যাই হোক, এখানে ভিন্ন ভিন্ন গাছ, অর্থাৎ গাছের প্লুরাল ব্যবহার করতে হবে বা বহুবচন ব্যবহার করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, ডোন্ট দ্য ট্রিজ, ডোন্ট দ্য ট্রিজ। এবার আয়ের রাইটের স্থলে গিভ, আয়ের স্থলে দ্য ট্রিজ, আয়ের স্থলে গিভ, সরি, আয়ের স্থলে ট্রিজ আর রাইটের স্থলে গিভ। ডোন্ট দ্য ট্রিজ গিভ, এবার কাকে দেয়? আমাদেরকে, আমরা হচ্ছে অবজেক্ট, আস্ট্র স্থলে বসে ডোন্ট দ্য ট্রিজ গিভ আস। এবার কি দেয়? ফ্লাওয়ার্স, ফ্রুটস, ফায়ারউড অ্যান্ড অক্সিজেন। দেখুন আপনি ডান পাশে বক্সে 15 নম্বরে ওয়ার্ডসগুলো দিয়ে দেওয়া আছে, ফ্লাওয়ার্স, ফ্রুটস, ফায়ারউড অ্যান্ড অক্সিজেন। তাহলে পুরো সেন্টেন্স আবার বলছি, ডোন্ট দ্য ট্রিজ গিভ আস ফ্লাওয়ার্স, ফ্রুটস, ফায়ারউড অ্যান্ড অক্সিজেন। আবার বলছি, ডোন্ট দ্য ট্রিজ গিভ আস ফ্লাওয়ার্স, ফ্রুটস, ফায়ারউড অ্যান্ড অক্সিজেন। পাঠক, এবার চলুন আমরা পরবর্তী পেজে চলে যাই। সেই পেজে আছে ডাব্লিউএস কোয়েশ্চেন। এই ডাব্লিউএস কোয়েশ্চেনের মূল প্যাটার্ন, অর্থাৎ প্রশ্নের মূল প্যাটার্ন কিন্তু এই বেসিক কোয়েশ্চেনের মতোই। ডাব্লিউএস কোয়েশ্চেনটা হচ্ছে এই বেসিক পার্ট, আমরা যেমন ডু আই রাইট আ স্টোরি, ডোন্ট আই রাইট আ স্টোরি, এর শুরুতে অর্থাৎ এর সাথে প্রথমেই যুক্ত হয়ে যাবে ডাব্লিউএইচ ওয়ার্ডসগুলো। তো আশা করি আমরা প্র্যাকটিস করতে করতে শিখে ফেলবো ইনশাল্লাহ। ধন্যবাদ।